পৃথিবীতে অনেক মহান ফুটবলার এসেছেন, অনেক বিশ্ব চ্যাম্পিয়ন এসেছেন, অনেকেই ট্রফি জিতেছেন, অনেকেই রেকর্ড করেছেন, কিন্তু খুব কম মানুষ আছেন যাদের মৃত্যুর পরও মানুষ তাদের নিয়ে তর্ক করে। তিনি কি সর্বকালের সেরা, নাকি সবচেয়ে বিতর্কিত? তিনি কি নায়ক, নাকি আত্মধ্বংসের প্রতীক? তিনি কি একজন ফুটবলার, নাকি একটি বিপ্লব? হয়তো তিনি সবকিছুই ছিলেন, কারণ ডিয়েগো ম্যারাডোনা একজনই। এটি শুধু একজন ফুটবলারের গল্প নয়, এটি এমন এক মানুষের গল্প যিনি পৃথিবীর শীর্ষে উঠেছেন, তারপর নিজের সাথেই যুদ্ধে হেরে গেছেন। 1960 সালের 30 অক্টোবর আর্জেন্টিনার বুয়েন্স আইরেস শহরের লানুস এলাকা, সেখানেই জন্ম নেন ডিয়েগো ম্যারাডোনা। পরে তার পরিবার চলে যায় ভিলা ফিওরিতোতে। সেটা শহরের উপকণ্ঠের একটা বস্তি এলাকা, কাঁচা রাস্তা, ভাঙা ঘর, সংগ্রামী মানুষ। তার পরিবার এতটাই দরিদ্র ছিল যে কখনো কখনো নিয়মিত খাবার জোটানো কঠিন হয়ে যেত। কিন্তু ছোট্ট ডিয়েগোর কাছে পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস ছিল একটি বল। ম্যারাডোনার শৈশব নিয়ে অসংখ্য গল্প আছে। কেউ বলেন তিনি বল নিয়ে ঘুমাতেন, কেউ বলেন ঘন্টার পর ঘন্টা বল জাগলিং করতেন। একটি বিষয়ে প্রায় সবাই একমত, তার প্রতিভা ছিল অস্বাভাবিক। খুব অল্প বয়সেই মানুষ বুঝে যায় এই ছেলেটা আলাদা। মাত্র 15 বছর বয়সে পেশাদার ফুটবলে অভিষেক হয় ম্যারাডোনার। খুব দ্রুতই আর্জেন্টিনায় তার নাম ছড়িয়ে পড়ে, সংবাদপত্রে, টেলিভিশনে, সমর্থকদের মুখে মুখে। মনে হচ্ছিল ফুটবল যেন নতুন এক সম্রাট খুঁজে পেয়েছে। ম্যারাডোনার ডাক নাম হয়ে গেল এল পিপে দে ওরো, দ্য গোল্ডেন বয়। যদি কোনো একটি টুর্নামেন্ট দিয়ে একজন খেলোয়াড়কে সংজ্ঞায়িত করতে হয়, তাহলে সেটি হবে 1986 সালের ফুটবল বিশ্বকাপ। সেই বিশ্বকাপে ম্যারাডোনা শুধু খেলেননি, তিনি আধিপত্য করেছিলেন। ইতিহাসের সবচেয়ে বিখ্যাত দুটি গোল এলো একই ম্যাচে। প্রথমটি হ্যান্ড অফ গড, আর দ্বিতীয়টি গোল অফ দ্য সেঞ্চুরি। একই ম্যাচ, একই মানুষ। সে কি একজন প্রতারক, নাকি একজন জাদুকর? বিশ্ব আজও সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। 1986 বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচটি শুধু ফুটবল ছিল না, এর সঙ্গে জড়িয়ে ছিল যুদ্ধের পরাজয়ের ক্ষত। মাত্র 4 বছর আগে ফকল্যান্ড যুদ্ধে ইংল্যান্ডের কাছে পরাজিত হয়েছিল আর্জেন্টিনা। দেশ অপমানিত হয়েছিল, তাই বিশ্বকাপে ইংল্যান্ডের জালে ম্যারাডোনার গোলগুলো যেন হয়ে উঠেছিল প্রতিশোধের প্রতীক। একটা ফুটবল ম্যাচ, কিন্তু তার ভেতরেও কত ভিন্ন গল্প। 1984 সালে ম্যারাডোনা যোগ দেন ইতালির ফুটবল ক্লাব এসএসসি নাপোলিতে। সেই সময়টায় ইতালির ওই দক্ষিণ অঞ্চলকে অবহেলার চোখে দেখা হতো। নেপলস ছিল দরিদ্র, অবহেলিত, অনেকের কাছেই তুচ্ছ। তারপর ম্যারাডোনা গিয়ে বদলে দিলেন সবকিছু। শুধু ফুটবলই খেলেননি, ফিরিয়ে দিয়েছিলেন নেপলসের মানুষের আত্মসম্মান। 1987 সালে ক্লাবের ইতিহাসে প্রথমবারের মতো সিরি এ শিরোপা এনে দেন তিনি। নেপলসের মানুষ তাকে শুধু ফুটবলার নয়, ত্রাণকর্তা হিসেবে দেখতে শুরু করে। নেপলসে এক সময় একটা কথা প্রচলিত ছিল, প্রথমে ঈশ্বর, তারপর ম্যারাডোনা। অনেক মানুষের কাছে এটাই ছিল বাস্তব অনুভূতি। কিন্তু এখানেই শুরু হয় বিপদ, কারণ পৃথিবীতে দেবতা হওয়া সহজ তো নয়। অনেক ফুটবল ইতিহাসবিদের মতে 1990 সালের বিশ্বকাপে ম্যারাডোনার সবচেয়ে অবমূল্যায়িত বিশ্বকাপ। কারণ 1986 সালে তিনি ছিলেন জাদুকর, কিন্তু 1990 সালে তিনি ছিলেন যোদ্ধা। সেই ম্যারাডোনা তখন ইনজুরিতে জর্জরিত, ক্লান্ত, প্রতিপক্ষের বিশেষ টার্গেট এবং শারীরিকভাবে অনেকটাই আনফিট। গ্রুপ পর্বেই শুরু হয় বিপর্যয়। প্রথম ম্যাচেই আগের বিশ্বকাপের চ্যাম্পিয়ন হেরে যায় ক্যামেরুনের কাছে। বিশ্বকাপ ইতিহাসের অন্যতম বড় অঘটন। অনেকেই ভেবেছিল আর্জেন্টিনা ছিটকে পড়বে, কিন্তু তা হয়নি। রাউন্ড অফ 16-এ প্রতিপক্ষ ব্রাজিল। একেবারে কোণঠাসা আর্জেন্টিনা। তারপর
মাঝমাঠ থেকে বল নিয়ে এগোতে শুরু করলেন ম্যারাডোনা। প্রতিপক্ষের এক একজন খেলোয়াড়কে কাটাতে থাকলেন। শেষ মুহূর্তে পাস দিলেন ক্যানিজিয়াকে। গোল! আর্জেন্টিনা জিতে গেল। এভাবেই দলকে ফাইনালে নিয়ে গিয়েছিলেন ম্যারাডোনা। একটু আগেই বলেছিলাম পৃথিবীতে দেবতা হওয়া সহজ তো নয়। এবার সেই গল্প শুনুন। 1990 বিশ্বকাপের সবচেয়ে রাজনৈতিক ঘটনাগুলোর একটি ঘটে সেমিফাইনালে। আর্জেন্টিনার ম্যাচ সেই নেপলসে, যেখানে ম্যারাডোনাকে দেবতার মতো দেখা হতো। প্রতিপক্ষ ইতালি। সেখানে ম্যারাডোনা নেপলসের মানুষদের উদ্দেশ্যে বলেছিলেন, 364 দিন তোমাদের ইতালিয়ান বলা হয় না, এখন হঠাৎ তোমরা ইতালিয়ান। এই বক্তব্যে শুরু হয় তোলপাড়। সেমিফাইনালে টাই ব্রেকারে ইতালিকে হারিয়ে দেয় আর্জেন্টিনাকে। কিন্তু বহু ইতালিয়ানের কাছে দেবতা থেকে বিশ্বাসঘাতকে পরিণত হন ম্যারাডোনা। সেবার বিশ্বকাপ পায়নি ম্যারাডোনার আর্জেন্টিনা। পুরস্কার বিতরণের সময় তাকে কাঁদতে দেখা যায়। তিনি ক্ষুব্ধ ছিলেন, হতাশ ছিলেন। অনেকের মতে সেটি ছিল তার ক্যারিয়ারের সবচেয়ে বেদনাদায়ক মুহূর্তগুলোর একটি। যত বড় হচ্ছিলেন ম্যারাডোনা, ততই বড় হচ্ছিল চাপ, খ্যাতি, টাকা, প্রলোভন, রাতের জীবন, মাদক। অবশেষে তিনি জড়িয়ে পড়েন কোকেন আসক্তিতে এবং ধীরে ধীরে পতন শুরু হয়। 1994 সালে আবার বিশ্বকাপে ম্যারাডোনা। মনে হচ্ছিল তিনি আগের রূপে ফিরে এসেছেন। কিন্তু তারপরই ঘটল বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় কেলেঙ্কারিগুলোর একটি। মাদক পরীক্ষায় ব্যর্থ হলেন, বিশ্বকাপ থেকে বহিষ্কার। তখন একটি ছবি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। একজন কর্মকর্তার হাত ধরে মাঠ ছাড়ছেন ম্যারাডোনা। অনেকের কাছে সেটিই ছিল এক কিংবদন্তির পতনের প্রতীক। ম্যারাডোনা কখনোই শুধুই ফুটবলার ছিলেন না, ছিলেন রাজনৈতিক চরিত্র। তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল ফিদেল ক্যাস্ট্রোর সঙ্গে। তিনি প্রকাশ্যে সমর্থন করতেন হুগো চ্যাভেজকে। তার শরীরে ছিল চে গুয়েভারার ট্যাটু। মাঠের বাইরেও তিনি ছিলেন বিদ্রোহী। এমনকি তার ব্যক্তিগত জীবনও কখনোই তর্ক বিতর্কের ঊর্ধ্বে ছিল না। সম্ভবত ম্যারাডোনার জীবনের সবচেয়ে বড় প্রতিপক্ষ ছিল না ব্রাজিল, না ইংল্যান্ড, না জার্মানি। তার সবচেয়ে বড় প্রতিপক্ষ ছিলেন তিনি নিজেই। নিজের সিদ্ধান্ত, নিজের দুর্বলতা, নিজের আসক্তি, নিজের ভেতরের অস্থিরতা। 2020 সালের 25 নভেম্বর বিশ্বজুড়ে একটি খবর ছড়িয়ে পড়ে, ম্যারাডোনা আর নেই। আর্জেন্টিনার মানুষ রাস্তায় নেমে আসে। হাজার হাজার মানুষ কাঁদে, কেউ পতাকা নিয়ে দাঁড়ায়, কেউ প্রার্থনা করে, কেউ শুধু নীরবে তাকিয়ে থাকে। সারা বিশ্বে ছড়িয়ে পড়ে শোকের ছায়া, কারণ সেদিন মানুষ শুধু একজন ফুটবলার হারায়নি, হারিয়েছে একটি যুগ। ম্যারাডোনাকে ভালোবাসা সহজ, ঘৃণা করাও সহজ, কিন্তু উপেক্ষা করা অসম্ভব, কারণ তিনি ছিলেন বৈপরীত্যের মানুষ। অসাধারণ প্রতিভা, অসাধারণ ভুল, অসাধারণ সাফল্য এবং অসাধারণ পতন। ম্যারাডোনা হলেন সেই একজন মানুষ যিনি একই সঙ্গে অনুপ্রেরণা এবং সতর্কবার্তা। সাবস্ক্রাইব করে রাখুন। পরের পর্বে আমরা জানব রোনালদোর একটি বিশেষ ঘটনা সম্পর্কে। 1998 সালের বিশ্বকাপ ফাইনালের কয়েক ঘন্টা আগে আসলে কি হয়েছিল তার।